কাঞ্চন বন্ধু, তাহলে আমি আসি রে। অনেক দূরের রাস্তা, এখনই বের না হলে অনেক দেরি হয়ে যাবে। তুই নতুন জীবনে সুখী হ, আমার আশীর্বাদ সব সময় তোর সাথেই থাকবে। সে কি রে, এসব তুই কি বলছিস? এত রাতে তুই কোথায় যাবি? অচেনা জায়গা, আর তাছাড়া গ্রামের রাস্তাঘাটও তেমন ভালো নয়। না না, এত রাতে তোকে আমি যেতে দেবো না। আজ রাতটা তুই আমার বাড়িতেই থেকে যা। এসব নিয়ে তুই একদম ভাবিস না তো, রাহুল তো আমার সাথে আছেই, আমরা দুজন ম্যানেজ করে নিব। সকালে আবার আমাদের অফিস ধরতে হবে যে। কিন্তু আর কোনো কিন্তু নয়, এবার তাহলে আমরা আসি। আমি শিশির, আমার পিছনে যে বসে আছে সে আমার বাল্যকালের বন্ধু রাহুল। আমরা কলকাতা থেকে শ্যামনগর গ্রামে আমার বন্ধু কাঞ্চনের বিয়ের অনুষ্ঠানে এসেছি। আমি, কাঞ্চন এবং রাহুল, আমরা তিনজন একই অফিসে চাকরি করি। কলকাতা থেকে শ্যামনগর গ্রাম বেশ অনেকটা দূরে। যে করেই হোক আজ রাতের মধ্যে আমাদের কলকাতায় ফিরে যেতে হবে এবং সকাল 9টায় অফিস ধরতে হবে। গ্রামের আঁকা বাঁকা রাস্তায় আমাদের মোটর সাইকেল খুব দ্রুত গতিতে চলছিল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, অমাবস্যার ঘন কালো অন্ধকার পথঘাট খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। গ্রামের শুনশান রাস্তায় বেরিয়ে ঠিক যখনই বড় রাস্তায় আমাদের মোটর সাইকেল মোড় নিল, তখনই হঠাৎ করে আমাদের মোটর সাইকেল স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়। এই কি হলো রে, হঠাৎ মোটর সাইকেল থেমে গেল কেন? আমিও তো বুঝতে পারছি না, কিছুতেই আর স্টার্ট নিচ্ছে না। এই যা, তেল শেষ, এখন কি হবে? রাহুল, তোকে আমি আগেই বলেছি ট্যাঙ্ক ফুল রাখতে। বিশ্বাস কর, আমি ট্যাঙ্ক ফুল করেই তেল নিয়েছিলাম, কিন্তু কাঞ্চনদের গ্রামের বাড়ি এতটা দূরে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। এত তাড়াতাড়ি কেমন করে সব তেল শেষ হয়ে গেল আমি বুঝতে পারছি না। রাহুলের কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে গেলাম, কারণ কাঞ্চনের গ্রামের বাড়ি যতই দূরে হোক তা ফুল ট্যাঙ্ক খালি হওয়ার মতো দূরে না। আমি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কোনো মানুষের ঘর বাড়ি আছে কিনা। একেবারে জনমানবহীন পরিবেশ, তার উপর আবার ঘুটঘুটে অন্ধকার রাত। কেন যেন আমার খুব ভয় লাগছে। নিজের ভিতরে থাকা ভয় সামলে নিয়ে আমি রাহুলকে বললাম, রাহুল, এখন কি করি বলতো? এখান থেকে কাঞ্চনের বাড়ি তো অনেক দূরে, সেখানে ফিরে যাওয়ারও কোনো উপায় নেই, আবার কলকাতা পৌঁছানোর কোনো পথ নেই। আমিও তো কিছু বুঝতে পারছি না, এই অন্ধকার রাস্তায় তো আর রাত কাটানো সম্ভব নয়। তুই আর আমি ছাড়া তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। রাহুলের কথা বলতেই কেন যেন আমার গা ছমছম করে উঠল। আমার মনে হচ্ছিল এখানে আমি আর রাহুল ছাড়াও কেউ আছে। আমি চমকে আমার আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কি হলো, কিছু খুঁজছিস? হ্যাঁ, না না, কিছু না। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, তার চেয়ে বরং চল আমরা একটু সামনে গিয়ে দেখি আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে কিনা। হ্যাঁ, তাই চল। মোটরসাইকেল রেখে আমি আর রাহুল বড় রাস্তায় উঠে হাঁটা শুরু করলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তখন দূর থেকে আমি আর রাহুল নিভু নিভু আলোতে একটা চায়ের দোকান দেখতে পেলাম। শিশির, মেজাজ খারাপ হয়ে আছে, কোনো কিছু ভালো লাগছে না, তাছাড়া মাথায় কোনো বুদ্ধিও আসছে না। চল চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খাই আর একটা সিগারেট খেয়ে মাথাটাকে ঠান্ডা করি। মাথা ঠান্ডা হলে এমনিতেই মাথায় ভালো বুদ্ধি আসবে। হ্যাঁ তাই চল, চায়ের দোকানদারের কাছ থেকে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে কিনা সেটাও জানা যাবে। আমি আর রাহুল দ্রুত গতিতে চায়ের দোকানের দিকে এগিয়ে যাচ্ছিলাম,
কিছুটা এগিয়ে যেতেই আমার নাকে খুব সুন্দর খাবারের সুবাস ভেসে আসতে লাগলো। ভালো করে তাকিয়ে দেখলাম এটা কোনো চায়ের দোকান নয়, এটা একটা খাবার হোটেল। এত সুন্দর বাহারি রকমের খাবারের সুবাস আমি এর আগে কখনো পাইনি। এই শিশির, বাহারি রকমের খাবারের সুবাসে তো আমার বড্ড খিদে পেয়ে গেল। মাত্র যে বিয়ে বাড়ি থেকে পেট ভরে নানা রকম খাবার খেয়ে এসেছি তা মনেই হচ্ছে না। মনে হচ্ছে আমি এখন আরো অনেক কিছু খেতে পারবো। হ্যাঁ, এখান থেকে না খেয়েও যাওয়া যাবে না। যে খাবারের ঘ্রাণ এত সুন্দর, না জানি খাবারগুলো খেতে কতই না সুস্বাদু হবে। চল চল, হোটেলের ভিতরে চল। আমি আর রাহুল তাড়াহুড়ো করে হোটেলের ভিতরে প্রবেশ করলাম, আর তখনই অন্যরকম একটা গন্ধ নাকে ভেসে আসলো। সাথে শো শো শব্দ শুনতে পেলাম। শব্দ এবং গন্ধটা আমার বেশ পরিচিত। অনেকটা গ্যাস লিক হওয়ার মতো শব্দ এবং গন্ধ একই মনে হচ্ছিল। হোটেলের ভিতরে প্রবেশ করতেই একপাশে হোটেল ম্যানেজারকে বসে থাকতে দেখলাম। আমাদের দেখে হোটেল ম্যানেজার বলল, ভেতরে গিয়ে বসুন, আপনাদের খাবার পৌঁছে দেওয়া হবে। জি জি ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের হোটেলে কোথাও গ্যাস লিক হচ্ছে। একটু ভালো করে দেখুন তো ভাই, কোথাও গ্যাস লিক হচ্ছে কিনা। আমি গন্ধ পাচ্ছি এরকম একটা। হ্যাঁ, আমাদের এখানে গ্যাস লিক হয়েছিল। ভাই, একটু সাবধানে থাকবেন। আপনারা খুব ভালো মানুষ, যান ভেতরে গিয়ে বসুন। আমরা আর কথা বাড়ালাম না, ভিতরে গিয়ে বসলাম। হোটেলের ভিতর আরো ৩-৪ জন কাস্টমার বসে খাবার খাচ্ছিল। খাবারের সুঘ্রাণে চারপাশ মো মো করছিল। মনে হচ্ছিল যেন খাবারের সুবাসে আমাদের খিদেটা আরো বেড়ে গেছে। আমাদের সামনে বাহারি রকমের খাবার নিয়ে হাজির হলো। এত এত আইটেমের খাবার একসাথে এর আগে কখনো দেখিনি। কিছুটা অবাক হয়ে ওয়েটারকে বললাম, এত খাবার কি? কিন্তু আমরা তো এত কিছু অর্ডার করিনি। আমাদের হোটেলে কাস্টমারের অর্ডার করতে হয় না, আমরা আমাদের হোটেলে থাকা সমস্ত আইটেমের খাবার কাস্টমারকে সার্ভ করি। তা বেশ ভালো, কিন্তু আমরা তো এত খাবার একসাথে খেতে পারবো না। তাছাড়া এত খাবারের বিলের টাকা আমাদের সাথে তো নেই। আমরা আমাদের কাস্টমারদের থেকে খাবারের বিল নিই না। ওয়েটারের মুখে এমন কথা শুনে আমরা বেশ অবাক হয়ে গেলাম। আমি কিছু বলার আগেই ওয়েটার সেখান থেকে চলে যায়। মিষ্টি খাবারের সুঘ্রাণে আমরা নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই দুশ্চিন্তা ভুলে আমরা খাবার খাওয়া শুরু করে দেই। এত সুস্বাদু খাবার আমরা এর আগে কখনো খাইনি, তাই বেশ তৃপ্তি করে খাবার খাচ্ছিলাম। কিন্তু কি আশ্চর্য, আমি লক্ষ্য করে দেখলাম আমরা এত খাবার খাচ্ছি তবু আমাদের প্লেট থেকে কোনো খাবার একটু কমছে না। আমি রাহুলের দিকে তাকিয়ে দেখলাম রাহুলও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেন যেন আমাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল আমাদের সাথে খারাপ কিছু হবে। আর ঠিক তখনই খুব কর্কশভাবে ওয়েটার বলে উঠল, কি হলো, খাবার খাওয়া থামালেন কেন? না না, মানে একটু লেবু হলে ভালো হতো। তারপর আমরা যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম ওয়েটার এক জায়গায় দাঁড়িয়ে আছে আর তার হাত সে লম্বা করে লেবু নিয়ে আমাদের দিকে এগিয়ে দিচ্ছে। এটা দেখার পর আমরা আর স্থির হয়ে বসে থাকতে পারলাম না। ভয়ে চিৎকার করে লাফ দিয়ে উঠলাম। খুব বিশ্রীভাবে ওয়েটার হাসতে লাগলো।
তার হাসিতে পুরো হোটেল কেঁপে উঠল। রাহুল খুব শান্ত করে আমাকে শক্ত করে ধরল আর বলল, শিশির, ওদিকে দেখ। আমি দেখলাম হোটেলে থাকা অন্য কাস্টমারদের চেহারা বিকৃত হয়ে গেছে। তাদের পরনে থাকা রঙিন পোশাক ধবধবে সাদা হয়ে গিয়েছে, চোখ গড়িয়ে রক্ত ঝরছে, ধারালো দাঁতগুলো বাইরের দিকে বের হয়ে আছে এবং তাদের সামনে প্লেটে অনেক কাঁচা মাংস রাখা, আর তারা সেই কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এসব দেখার পর আমাদের বুকের ভিতরের পানি শূন্য হয়ে যায়। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে থাকে। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। হোটেলে আর এক মুহূর্তের জন্য অবস্থান করার সাহস ছিল না আমাদের। আমরা আমাদের গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, আমরা যতই পালানোর চেষ্টা করছিলাম হোটেলের সামনেই এসে পড়ছিলাম। ভয় কি করব বুঝতে পারছি না। আমাদের দেখে হোটেলের ম্যানেজার এবং ওয়েটার খুব বিশ্রীভাবে হাসতে লাগলো। তাদের বিশ্রী হাসির শব্দে পুরো এলাকা কেঁপে উঠছিল। ভয় আমার বুকের ভিতরের প্রাণ পাখিরা ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল এখনই যেন বুকের খাঁচা ভেঙে প্রাণ পাখিটা বের হয়ে আসবে। রাহুলের দিকে তাকিয়ে দেখলাম, চোখ বড় বড় করে নির্বাক হয়ে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে। পালাবি কোথায়? তোদের পালানোর কোনো পথ নেই। এই হোটেলে যারা আসে তারা আর এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারে না। ম্যানেজারের মুখে এরকম কথা শুনে ভয়ে আমার হাত পা আরও কাঁপতে লাগলো। ওয়েটার আমাদের গলা চেপে ধরার জন্য তার হাত দুটো লম্বায় করে বাড়িয়ে দেয়। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। তাও সাহস করে বললাম, থামো, কেন এমন করছো? আমরা কি ক্ষতি করেছি তোমার, যার জন্য তোমরা আমাদের প্রাণ নিতে চাও? দয়া করে হ্যাঁ তাদের ধরো, আমাদের ছেড়ে দাও, যেতে দাও আমাদের। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি কথা বলতেই হোটেল ম্যানেজার এবং ওয়েটার, হোটেলের কাস্টমার সবাই উধাও হয়ে গেল এবং ধীরে ধীরে হোটেলটা হাওয়ায় মিশিয়ে যায়। আমি এবং রাহুল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি। আমার মাথা প্রচণ্ড ঘুরতে লাগলো। চোখ দিয়ে রাহুলকে ঝাপসা দেখতে লাগলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। খুব ভোরবেলা জ্ঞান ফিরে পেলাম। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে শ্যামনগর গ্রামে আমাদের বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে গতকাল রাতে আমরা একটা হোটেল দেখতে পাই। আর হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি সব বুঝতে পারছি। ঈশ্বরের কৃপায় আপনারা প্রাণে বেঁচে গিয়েছেন। নিশ্চয়ই হোটেলে প্রবেশ করার আগে গ্যাস লিক হওয়ার কথাটা বলেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কেমন করে? এখন থেকে অনেক বছর আগে এখানে একটা হোটেল ছিল। আশেপাশের 10 গ্রামের হোটেল থেকে এই হোটেলের খাবার সুস্বাদু বেশি ছিল, তাই এখানে কাস্টমারদের ভিড় লেগেই থাকতো। এতে অন্যান্য হোটেল মালিকরা এই হোটেলকে খুব হিংসে করত। তারপর একদিন শত্রুতা করে গ্যাসের পাইপ লিক করে দেয় এবং হোটেলে আগুন লাগিয়ে দেয়। এতে হোটেলে থাকা সবাই পুড়ে ছাই হয়ে যায়। আর তারপর থেকে প্রায় প্রতি অমাবস্যা রাতে এখানে সেই হোটেলটাকে দেখা যায়। যখনই এই পথ দিয়ে কেউ যাওয়া আসা করতে নেয়, তখন কোনো না কোনোভাবে তাদের হোটেলের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং প্রচণ্ড ভয় দেখিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে যারা হোটেলে প্রবেশ করার সময় হোটেল ম্যানেজারকে গ্যাস লিক হওয়ার ব্যাপারে সাবধান করে দেয়, তাদের কোনো ক্ষতি হয় না, শুধু ভয় দেখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সমস্ত কথা শোনার পর আমরা ভীষণ অবাক হলাম, নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেলেন।
আমি আর রাহুল আমাদের মোটর সাইকেলের কাছে গেলাম। কি আশ্চর্য, আমরা গিয়ে দেখলাম আমাদের মোটর সাইকেলের ট্যাঙ্কে এখনো অর্ধেক তেল খালি পড়ে আছে। আমাদের আর কিছুই বোঝার বাকি রইল না। হাসি মুখে কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা হলাম।